আসসালামু আলাইকুম, শুভ সকাল এবং স্বাগত সকলকে প্রাণ মিস্টার ম্যাঙ্গো তারকা আলমের আজকের আয়োজনে। প্রিয় দর্শক, বিনোদনের বিভিন্ন মাধ্যমের মধ্যে বিশ্বব্যাপী সবচেয়ে বৃহৎ মাধ্যম হচ্ছে চলচ্চিত্র। এটি এক কথাতে আমার মনে হয় সকলে মেনে নেবেন। আর এই চলচ্চিত্রের কেন্দ্রবিন্দুতে যারা থাকে তারা হচ্ছেন প্রধান চরিত্র, অর্থাৎ হিরো, হিরোইন এবং এন্টি হিরো বা ভিলেন। খুব সাধারণভাবেই নায়ক নায়িকা এবং পার্শ্ব নায়ক নায়িকাদের সাধারণ দর্শক বেশি পছন্দ করেন, তবে এর ব্যতিক্রমও কিন্তু রয়েছে। একজন খলনায়ক বা ভিলেনও যে দর্শকের কাছে প্রিয় হয়ে উঠতে পারে তার প্রথম পরিচয় ছিলেন অভিনেতা এটিএম শামসুজ্জামান জসিম এবং তারপর হুমায়ুন ফরিদের মতো বলিষ্ঠ অভিনেতা। আর সবার শেষে যিনি যোগ হয়েছেন এই আকাশ ছোঁয়া জনপ্রিয়তার তালিকায়, তিনিই কিন্তু আমাদের আজকের তারকালাপের অতিথি। হ্যাঁ প্রিয় দর্শক, আজ আমাদের সঙ্গে রয়েছেন প্রায় 2 যুগেরও অধিক সময় ধরে বাংলাদেশের চলচ্চিত্র ভুবনকে নিখুঁত ও বাস্তব ঘনিষ্ঠ অভিনয়ের মাধ্যমে সমৃদ্ধ করে তোলা বাংলাদেশের বেশিরভাগ চলচ্চিত্রপ্রেমী এবং সিনেমা অনুরাগী দর্শকের কাছে প্রিয় এবং পরিচিত মুখ অভিনেতা মিশা সওদাগর। শুভ সকাল ভাইয়া। শুভ সকাল ভাইয়া এবং স্বাগত আপনাকে আমাদের আয়োজনে। আমি স্বাগত হয়ে আমি আসতে পেরে আমি খুব খুশি। আমাকে স্বাগত জানানোর জন্য আমি খুব খুশি। তবে এখানে একটা নাম মিস হয়েছে, সেটা হচ্ছে শ্রদ্ধেয় রাজীব সাহেবের নাম। রাজীব ভাইয়া, জি, আমি যখন পড়ছিলাম মনে মনে ঠিক তার নামটি স্মরণ করছিলাম। রাইট, আমি যখন শুনছিলাম আমার মনে হচ্ছিল যে রাজীব ভাই আমার মনে হয় জীবন্ত কিংবদন্তিদের মধ্যে একজন আসবে। অবশ্যই অবশ্যই, এবং তার যে অভিনয় আমরা কেউ ভুলে যাইনি আসলে। এবং কালো যখন আমি নেটে ছবি দেখছিলাম তখনও মনে পড়ে যাচ্ছিল তার সেই দুর্দান্ত অভিনয়ের কথা। আমার মনে হয় প্রতিটি বাঙালি যারা চলচ্চিত্র প্রেমী সবার ভিতরেই তিনি আছেন, তার জন্য আমি দুঃখিত বলে নিচ্ছি। এবং ভাই একটু জানতে চাই, সামনেই যেহেতু নির্বাচন, চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন, এবং সেখানে সেই নির্বাচনের এবারের আয়োজনটা কেমন থাকছে, আসলে কি কি স্টেপ নিচ্ছেন আপনারা? মানে আমরা আসলে আমি আর সাকিব অত্যন্ত ব্যস্ত দুটা লোক, একটা হিরো একজন ভিলান, দুজনই খুব ব্যস্ত যার যার জায়গায়। তারপর আমরা মন স্থির করেছিলাম ফার্স্টে যে আমরা সব সিনিয়ররা তো চালাই, আমরা ইয়াং প্রজন্ম, আমরা ব্যস্ত, কিন্তু আসলে যারা বিজি তারা ইনকাম করে। কথাটা খুব স্বাভাবিক যে সংসারে যে ছেলেটা বা সংসারে যেই ছেলেদের মধ্যে যে ছেলেটা বিশেষ ইনকাম করে তার দিকে ফোকাসটা অন্যরকম থাকে। তো আমরা যেহেতু ইনশাল্লাহ ভালো কাজ করি, ভালো ইনকাম করি, তখন আমরা বললাম যে আমরা এখানে হাত দিলে জিনিসটা অনেক এগোনো যাবে। শিল্পী সমিতি যেরকম ছিল, আমরা শিল্পী সমিতিকে এমন একটা জায়গায় নিয়ে গেছি, আমরা রুম রেনোভেশন করেছি, এমন টয়লেটের ব্যবস্থা এমন করেছি, লম্বা একটা করিডোর করেছি যেটা এর আগে কখনো ছিল না। 84 আমাদের শিল্পী সমিতি আরম্ভ হয়। আমাদের অনেক সিনিয়র্সরা ছিলেন, যে কোনো কারণে হোক তারা করতে পারেননি, খুব স্বাভাবিক কথা। এখন যৌবন যাওয়ার, যুদ্ধে যাওয়ার উপযুক্ত সময় আমরা মন্ত্রণালয় থেকে আরম্ভ করে সাকিব আর আমি ইনশাআল্লাহ আমরা এমন রুম প্রেজেন্ট করেছি যে রুমে বসলে মনে হয়, আগে মনে হচ্ছিল একটা গোডাউন, আচ্ছা, এখন মনে হবে ইনশাআল্লাহ একটা ওয়েল কর্পোরেট অফিস মনে হবে, এটা বলতে পারি। আর আমরা বলেছিলাম যে আমরা ভাতা দিব, আমরা ভাতা দিয়েছি। 2 বার দেওয়ার কথা ছিল, 2 বছর, কিন্তু রাজনৈতিক কারণে আমাদের নির্বাচন 1 বছর পেছিয়েছে। সেটার জন্য আমরা 3 বছর ভাতা দিয়েছি যারা একটু অর্থনৈতিকভাবে সচ্ছল না তাদেরকে। এবং এইবারের আমাদের ইচ্ছা হচ্ছে যে সাকিব, আমরা তো যা বলেছিলাম তা করেছি, এবার আমরা ইচ্ছা করেছি যে 50 লাখ থেকে 25 লাখ থেকে 50 লাখ আমরা একটা ফিক্সড ডিপোজিট করে দেবো, আচ্ছা, লাইক এফডিআর করে দেবো। ওইখান থেকে যে প্রত্যেক মাসে যেই বা সঞ্চয়পত্র কিনে দিলাম, ওইখান থেকে যে টাকাটা আসবে যারা একটু অর্থনৈতিকভাবে অসচ্ছল বা একটু দুস্থ বা একটু প্রবলেমে আছেন তাদের, যাতে কারো কাছে গিয়ে হাত পাততে না হয়, বিশেষ কারণে হাত পাততে না হয়। এবং এটা কিন্তু খুব সত্যি কথা, আমরা প্রায় পত্রিকাতে দেখে থাকি যে এক সময়ের গুণী অভিনেত্রী বা এক সময় চলচ্চিত্রের সঙ্গে ছিলেন, তারা এক সময় হয়তো ফুল বিক্রি করছেন, রাস্তায় দাঁড়িয়ে বই বিক্রি করছেন, বা অসুস্থতায় ভুগছেন, চিকিৎসার খরচ দেয় না কেউ, এরকম কিছু কিন্তু আমরা দেখে থাকি। সব জায়গায় কিছু কিছু কন্ট্রাডিকশন থাকে। সেটা হচ্ছে যে শিল্পীদেরও ভাবে আমি তোম্মাত বা আমি বদনাম দিতে চাই না, বলতে চাই না, শিল্পীদের নিজেদের সচেতন থাকা উচিত। শিল্পী যখন ফর্মে থাকবে তখন তাকে তার ভবিষ্যৎটাকে পরিগণনা করা উচিত। সে যদি ইনকাম করে 2 টাকা 1 টাকা ভবিষ্যতের জন্য রাখা উচিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছে, হাদিসের কথা, কোরআনের কথা, সঞ্চয় করতে হবে। তো মানে যখন আমি যা কামালাম সবই যদি খরচ করে ফেললাম তাহলে হবে না। অতএব হাত প্রসারিত করে আমাকে খরচ করা যাবে না, সংকুচিত করা যাবে না, আবার মুষ্টি করা যাবে না, মাঝে মাঝে অবস্থায় থাকা উচিত, যাতে প্রবলেম মানুষ পড়তে পারে, যাতে আমাকে ফুল বিক্রি করতে না হয় অন্তত। এবং এই নিয়ে আর আলোচনা করতে চাই না যে নায়ক নায়িকা সবাইকে বলে দেয়, কিন্তু নায়ক নায়িকা বা অভিনেতা একটা ছবিতে অভিনয় করলেও মানুষ বলতেছে যে সে নায়ক নায়িকা, সেটা সম্ভব না। আমাদের শিল্পী সমিতির মেম্বার না, কিন্তু অনেকেই আছে। কিছুদিন আগে রুবেলের সাথে যে ঘটনা ঘটলো, ওনাকে আমরা অনেকে চিনি না, যাই হোক,
উনি নিজেকে বললেন চলচ্চিত্র নায়িকা, কিন্তু উনি আসলে আমরা এই যে জাতীয় প্লেয়ার রুবেলের সাথে, হ্যাঁ আমার মনে হয় উনি একটা বা দুটো ছবি করেছেন, উনি আমাদের সহযোগী মেম্বারও না, বাট উনি যাই হোক হতে পারে, কিন্তু একটা দুটো ছবি করলে তো একজন কমপ্লিট আর্টিস্ট হওয়া যায় না, তাকে নায়িকার তোম্মা দেওয়া যায় না। এবং তাহলে আপনারা আর্থিক নিরাপত্তা মোটামুটি ভাবে ইনশিওর করছেন তাদেরকে যারা আসলে মেম্বার হিসেবে রয়েছে? অবশ্যই, যারা আমাদের শিল্পী সমিতির মেম্বার, যারা সহযোগী মেম্বার, তাদের জন্য বা চমৎকার একটি উদ্যোগ, এবং আমরা সাধুবাদ জানাই, কারণ আমরা চাই না যে কোনো শিল্পী একটা সময় আর্থিক অনিশ্চয়তায় ভুগবে। এছাড়া অন্যান্য দিকগুলোর কথা যদি বলি, যে আর কি কি কার্যক্রম হতে পারে? আর কার্যক্রম হতে পারে যে আমরা মানে আমাদের এমডি যিনি এফডিসির এমডিকে আমরা বলবো, আমরা যদি আসি তাহলে আমরা দোতলায় ছাদটা ঠিক না, সঠিকভাবে ভেঙে দোতলায় কিছু রুম করবো, এক্সিকিউটিভ রুম করবো, যা কেবলমাত্র সিনিয়র্সরা বসবে, রাজ্জাক ভাই, আলমগীর ভাই, ফারুক ভাই, ববিতা আপু, শাবানাজি যদি আসেন, কবরী ম্যাম, সুশান্তাজি, এরকম যারা আসবে সিনিয়র্সরা থাকবে, যারা ওরা আসলে ওদের জন্য একটা, এবং তারা এবং মানে রুমটা যদি করতে পারি তাহলে রুমটার মধ্যে রাখা একদিকে একদম ফ্রন্টেই থাকবে, ফার্স্টেই থাকবে নায়ক রাজ্জাক, তারপর ডান দিকে আলমগীর ভাই, বাম দিকে সোহেল রানা, এরকম আমরা কর্নারগুলোকে দেখে দেবো, এটা রাজ্জাক কর্নার্স, এটা আলমগীর কর্নার্স, এটা ফারুক কর্নার্স, এটা সোহেল রানা কর্নার্স, 4টা কর্নার্সকে এরকম দোতলায় ইনশাল্লাহ করে প্ল্যান আছে। কারণ ওনারাই আমাদের মহিরু, ওনাদের জন্য আজকে আমি এখানে কথা বলছি, বাংলা চলচ্চিত্র চলছে অবশ্যই, এবং তাদের যে অবদান বাংলা চলচ্চিত্রে আসলে বলে শেষ করার মতো নয়। এবং আমরা আরো কথা বলবো, কিন্তু একটা পারমিশন দিতে হবে, বিরতির সময় হয়ে গিয়েছে। বিরতির পরে প্রিয় দর্শক, কথা হচ্ছিল প্রায় 2 যুগেরও অধিক সময় ধরে বাংলাদেশের চলচ্চিত্র ভুবনে সকল দর্শকের কাছে প্রিয় মুখ অভিনেতা মিশা সওদাগর ভাইয়া। ছোট একটা বিরতির পর মিশা ভাইকে নিয়ে ফিরে আসবো, সাথেই থাকুন। ম্যাঙ্গো তারকালাপের আজকের আয়োজনে প্রিয় দর্শক, আজ আমাদের সঙ্গে রয়েছেন প্রায় 800-এরও অধিক চলচ্চিত্রে অভিনয় করা অপ্রতিদ্বন্দ্বী চলচ্চিত্র অভিনেতা, যিনি বাংলাদেশের সকল চলচ্চিত্র প্রেমী দর্শকের কাছে অতি প্রিয় মুখ। স্পেশালি আমার তো খুবই পছন্দের অভিনেতা মিশা সওদাগর ভাইয়া। ভাই, আবারও স্বাগত জানাচ্ছি আপনাকে। এবং আপনার সম্পর্কে যেহেতু আমি বললাম যে 800-এরও অধিক চলচ্চিত্রে আপনি কাজ করেছেন, সবাই কিন্তু জেনে গেছে, একদম ছোট থেকে শুরু করে বড় সবাই আপনাকে চিনে, শুধুমাত্র দেশে না দেশের বাইরের মানুষজন আপনাকে চিনে। তারপরও নতুন করে কিছু খুঁটিনাটি তথ্য আমরা নেটে বিভিন্ন রকম পত্রিকা ঘেটে একটু আয়োজন করেছি, আমরা তুলে ধরেছি, একটা ফরম্যাটের মধ্যে এনেছি। যদি ভুল ত্রুটি হয়ে থাকে আপনি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, কিন্তু আমরা তুলে ধরবো। রাজীব, আহমেদ শরীফ, হুমায়ুন ফরিদি, এটিএম শামসুজ্জামান, বাংলা চলচ্চিত্রের এমন সব পর্দা কাঁপানো ডাকসাইটে খল চরিত্রাভিনেতাদের ভিড়ে সম্পূর্ণ ভিন্ন আঙ্গিকে নিজেকে পরিচয় করিয়ে দেয়া অভিনেতার নাম মিশা সওদাগর। পুরো নাম শাহিদ হাসান মিশা। বাবা মরহুম ওসমান গনি ও মা বিলকিস রাশিদার 3 পুত্র ও 2 কন্যার মধ্যে চতুর্থ মিশা সওদাগরের জন্ম 4 জানুয়ারি ঢাকায়। সেই সূত্রে তার স্থায়ী নিবাসও ঢাকায়। ছোটবেলা থেকে অভিনয়ের প্রতি অনুরক্ত মিশা সওদাগরের রূপালী পর্দায় অভিনয়ের শুরুটা নায়ক হিসেবে 1986 সালে। এফডিসি আয়োজিত নতুন মুখের সন্ধানে কার্যক্রমে নির্বাচিত মিশা 1990 সালে ছোটকু আহমেদ পরিচালিত চেতনা ছবিতে এবং পরবর্তীতে অমর সঙ্গী চলচ্চিত্রে নায়ক হিসেবে অভিনয় করেন। তারও পরে 1994 সালে যাচ্ছে ভালোবাসা চলচ্চিত্রের মাধ্যমে খলনায়ক হিসেবে প্রথম উপস্থিত হন তিনি। পর্দার যে কোনো চরিত্রে নিজেকে মানানসই করে ফুটিয়ে তোলার অসাধারণ ক্ষমতা তাকে দর্শকদের কাছে অনেক বেশি গ্রহণীয় করে তুলেছে। আর তাই এ যাবৎকালে 800-র অধিক চলচ্চিত্রে কাজ করেছেন তিনি। পর্দার খলনায়ক ডাকসাইটে এই অভিনেতা বাস্তব জীবনে একজন ধর্মপ্রাণ আদর্শ পিতা, স্বামী এবং পরিবার প্রধান। তার সহধর্মিণী জুবাইদা রাব্বানী মিতা এবং 2 পুত্র হাসান মোহাম্মদ ওয়ালিদ ও ওয়াইশ কার্নি হাসানকে নিয়ে তার পরিবার। আর দীর্ঘ চলচ্চিত্র ক্যারিয়ারে অভিনয়ের স্বীকৃতি স্বরূপ জাতীয় চলচ্চিত্র পুরস্কার সহ অসংখ্য সম্মাননা অর্জন করা বাংলাদেশের চলচ্চিত্রের অনন্য অভিনেতা, প্রিয়জন আমাদের আজকের অতিথি মিশা সওদাগর। যেটা বলছিলাম যে আপনার তো একটা লম্বা কর্মময় বর্ণময় বর্ণাঢ্য জীবন, সেখান থেকে খানিকটা তুলে ধরেছি মাত্র। না খানিকটা হলে কি হবে, এখানে সার কথা চলে আসছে। এবং এই মুহূর্তে একজন দর্শক আছেন আমাদের সাথে, ফোনটি নিয়ে ফিরে আসি আমরা। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার নাম সুমন দে, আমি একজন চলচ্চিত্র ব্যবসায়ী। জি জি, নিশ্চয়ই কথা বলুন। জি, হ্যালো। হ্যালো, আসসালামু আলাইকুম মামা। আসসালামু মামা, ভালো আছেন? আলহামদুলিল্লাহ মামা, আপনি কেমন আছেন? আছি তো আপনার বাবা। আমি সকাল সকাল ফোনটা করলাম জাস্ট একটা থ্যাংক ইউ দেওয়ার জন্য
জি যে আপনি এমনিতে তো আপনার এই পর্দায় খলনায়ক, কিন্তু আপনি একজন নায়কের কাছাকাছি প্রায়, আমাদের ব্যবসা যা বলে সিনেমার। আমরা খুবই গর্বিত আপনাকে নিয়ে। আর সেকেন্ডলি আমার তরফ থেকে থ্যাঙ্কস, আপনারা যে আন্দোলনটা করলেন গত দুদিন হিন্দি ছবির বিরুদ্ধে, এবং আমি জানি যে এটা আপনার ব্রেইন চাইল্ড, আপনার মস্তিষ্ক প্রসূত এই আন্দোলনটা। সাকিবকেও ধন্যবাদ সাথে, এবং আপনাদের এই দুর্দান্ত পারফরমেন্স আমাদের, আমরা যারা প্রযোজক আমাদের জন্য খুব হেল্পফুল হবে মামা। থ্যাংক ইউ ভেরি মাচ আপনাকে এটার জন্য, এটা দরকার ছিল আমাদের চলচ্চিত্রের জন্য। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ ফোন করার জন্য। ভালো থাকবেন, শুভকামনা থাকলো। সুমন আমাদের প্রোডিউসার, মামা ভাগ্নে আমাদের সম্পর্ক। বুঝে কালকে মানে হিন্দি ছবি এখানে রিলিজ 23 তারিখে ওয়ান্টেড, মানে এটা তো মানা যায় না কখনো, এটা তো মানা সম্ভব না। উর্দু ছবি রিলিজ হবে 2 দিন পরে, তাহলে যদি উর্দু ছবি আর হিন্দি ছবি চলে তাহলে ভাই আমরা খালি কয়েকজনকে মানে তাহলে তো রাজাকারকে ফাঁসি দিলে কয়েকজনকে তো শেষ হবে না, ভাষার জন্য যুদ্ধ শেষ করতে হবে, তাই না? তাহলে তো সামনে ফেব্রুয়ারি মাস, তাহলে এটা অন্তত আমাদের ভাষা ছবিগুলো রিলিজ হোক। আমরা যদি জয়েন্ট প্রোডাকশনের ছবি করি দ্যাটস ভেরি গুড, যে আচ্ছা ওখানকার ট্যালেন্ট এখানকার ট্যালেন্ট মিলিয়ে একটা যৌথ প্রযোজনা হচ্ছে, মাসালা হয়ে গেল। যেমন আমি শুধু চেয়েছি তোমার একটা ছবি হলো এর আগে, জি ভালো গেছে, বেশ ভালো গেছে। তারপর শুনলাম যে রোমিও জুলিয়েট ভালো যাচ্ছে। তো মানে যদি দুই দেশের ট্যালেন্ট গুলো একসাথে হয় তাহলে ইনশাল্লাহ ভালো। কিন্তু হিন্দি ছবি ওইখানে 100 কোটি টাকার ছবি, আমাদের 2-2.5 কোটি টাকার বাজেট, তাহলে এটা কখনো সম্ভব না, এটা উচিত না। আর এখানে মানে এটা উচিত না। এবং সর্বোপরি একটি কথাই আসলে চলচ্চিত্র হচ্ছে আমাদের দেশে এত বড় একটি মাধ্যম, প্রত্যেকটি দেশের মাধ্যম, আমাদের দেশের এত বড় একটি বিনোদনের মাধ্যমকে আমরা নিজের হাতে ধ্বংস করতে আসলে পারি না। আমার মনে হয় এই কথাগুলো সবার কানে কানে পৌঁছে যাবে। এবং একজন শুভাকাঙ্ক্ষিত ফোন করে আপনার কথা বলছিল, আমার মনে হয় এরকম আরো কিছু প্রিয় মানুষ আছেন যারা আপনার সম্পর্কে ভালোবেসে কি অনুভূতি ব্যক্ত করেছেন, একবার দেখাতে চাই, চোখ রাখবো। মিশা সওদাগর নামটি তার নিজের কিনা জানি না, তবে চলচ্চিত্রে সে একচেটিয়া এই নামের যে দুর্ধর্ষ অভিনয় করে গেছে এবং করছে, সত্যি তার তুলনা নেই। মিশা শুনেছি সে আমারই প্রতিবেশী, কিন্তু এখনো দেখা হয়নি, তবুও আমি তার একজন ভক্ত এবং তার অভিনয় সত্যি আমার খুব ভালো লাগে। আমি তার সুন্দর স্বাস্থ্য এবং সুন্দর জীবন কামনা করি। মিশা সওদাগর এক কথায় ফ্যাবুলাস, আর ওর সম্পর্কে আমি কেন বলবো, সারা বাংলাদেশের মানুষরা জানে যে ও কি কোন ধরনের শিল্পী। তো আমার বন্ধু, আমার খুব কাছের মানুষ, সারা জীবন ওর জন্য আমি দোয়া করেছি, সামনের জন্য দোয়া করব। আর দর্শকরা মিশাকে যেভাবে খুঁজে পাচ্ছে আরো বেশি বেশি করে খুঁজে পাবে সামনের দিনগুলিতে। পর্দায় আপনারা মিশা সওদাগরকে, মিশা ভাইকে আপনারা যেভাবে দেখেন, খুব এন্ট্রি হিরো, খুব নেগেটিভ চরিত্র, খুব বাজে চরিত্রের একজন মানুষ। বাস্তবে কিন্তু মিশা ভাই তার সম্পূর্ণ উল্টা চিত্র। যে কোনো মানুষের জন্য কিন্তু একটা আদর্শ হতে পারে। এত সুন্দর, এত গোছানো একজন লাইফ, খুব ধার্মিক একজন মানুষ, 2 বার হজ করেছেন, 5 ওয়াক্ত নামাজ পড়েন। আমার মিশা ভাইয়ের সাথে পথ চলা আমার প্রথম ছবি থেকেই আমাকে বাবু বলে ডাকে। বড় ভাই ছোট ভাই যে মধুর যে সম্পর্কটা ছিল, সেই সুন্দর সম্পর্ক প্রথম থেকে এই পর্যন্ত ঠিক একই রকম আছে। মানে সর্বশেষে যেটা আমি বলতে চাই যে মিশা ভাই চমৎকার, অত্যন্ত চমৎকার একজন মানুষ, পরিপূর্ণ একজন মানুষ। উনি একজন ভালো স্বামী, উনি একজন ভালো বাবা, প্রফেশনে তো সুপারস্টার, ভিলেন সুপারস্টার, আপনারা সকলেই জানেন। পরিপূর্ণ একজন মানুষের নাম হচ্ছে মিশা সওদাগর। মিশা সওদাগর খুব দুর্দান্ত চালাক একজন ছেলে। সে হঠাৎ আসি আমাকে বললো, উস্তাদ আমি কি নায়ক থাকবো নাকি বিলন হব বলেন। কেন যে এই চিন্তা করলো, এর থেকে আরও 20 বছর আগে, আমি জানি না। তার মানে হ্যাঁ, তুমি ভালো সিদ্ধান্ত নিচ্ছ, নায়ক হলে তো 5 বছর পরে বুড়া হয়ে যাবা, কিন্তু বিলন হলে দীর্ঘদিন থাকতে পারবা। সে এই চালাকি করিয়া এই দীর্ঘদিনের পেশাটা বাঁচিয়ে নিয়েছে। দুর্দান্ত চালাক, আমি দোয়া করি তার জন্য, আমার সন্তানের মতন। আমি অলওয়েজ তাকে আমি খুব লাইক করি। হৃদয়ের অন্তঃস্থল থেকে সালাম এবং শুভেচ্ছা আমাদের প্রিয় মিশা সওদাগর এবং আমাদের বর্তমান শিল্পী সমিতির সম্মানিত সাধারণ সম্পাদক, খুব শ্রদ্ধেয় বড় ভাই আমার। অনেকগুলো ছবি করেছি একসঙ্গে, হাতে ধরিয়ে কাজ শিখিয়েছেন। সবচেয়ে বড় কথা, হাজি মানুষ এবং
5 ওয়াক্ত নামাজ পড়েন। মিশা ভাই, আপনার জন্য অনেক অনেক শুভকামনা এবং আপনার সুস্বাস্থ্য কামনা করছি। মিশা ভাই এ সময়ের সবচাইতে ব্যস্ততম খলনায়ক, সুপারস্টার, বাংলা চলচ্চিত্রের একজন অপরিহার্য শিল্পী। তার সম্বন্ধে বলতে গেলে এতটুকুই বলবো যে তিনি হচ্ছেন আমাদের আদর্শ। তাকে আমরা ফলো করি, তার অভিনয়, তার জীবন ধারণ, তার চলাফেরা সব কিছু আমাদের নিজের মধ্যে ধারণ করার চেষ্টা করি। এই কারণেই পরিপূর্ণ শিল্পী হতে হলে যা যা দরকার সব কিছু মিশা ভাইয়ের মধ্যে আছে এবং তিনি তার প্রমাণও রেখেছেন বিভিন্ন ক্ষেত্রে। আমি মিশা ভাইয়ের সর্বাঙ্গীন শুভকামনা করছি। এগুলো তোমরা কবে নিছো? এবং আপনার জন্য তো এগুলোই চমক ছিল। বিশেষ করে মানে আমার ওস্তাদ জাহাঙ্গীর আলম, ওনাকে তো বই দিলারা ম্যাম যে আমার সম্পর্কে বললেন, আমি কিন্তু তিনি আপনার ফ্যান যেটা বলেছেন, মানে উনি আমার ফ্যান। আমি চোখে জল আসার মতো, মাইন্ড ব্লোয়িং। এবং যেই মানুষগুলো আসলে বলছেন আপনি একজন ওস্তাদ ছিলেন আপনার, এবং সহকর্মী আছেন, বন্ধু বলি তারা আছেন, বড় ভাই বলি তারা আছেন, ছোট ভাই জায়েদ, ছোট ভাই, খুব মানে ছোটর মধ্যে ভালো ইন্ট্রোডাকশন। এবং যেই মানুষগুলো আসলে হয়তো সামনাসামনি এভাবে বলে না, কিন্তু যখন ক্যামেরায় বলে তখন কিন্তু অন্যরকম একটা অনুভূতির জায়গা তৈরি হয়। এবং আমাদের সঙ্গে কিন্তু আরো কিছু প্রিয় মানুষ রয়েছেন। এই প্রিয় মানুষটিকে আরো কিছু বলেছেন, কিন্তু আমরা দেখাবো। আমার মনে হয় যে একটা বিরতিকে নিয়ে নিব। অবশ্যই অবশ্যই, বিরতি ছাড়া তো উপায় নেই, বিরতি লাগবেই। প্রিয় দর্শক, কথা হচ্ছিল আমাদের সবার প্রিয় অভিনেতা মিশা সওদাগর, যিনি পর্দায় ভিলেন বা অ্যান্টি হিরো, কিন্তু বাস্তব জীবনে কিন্তু তিনি সত্যি একজন হিরো। যেমন আদর্শ বাবা, তেমন আদর্শ স্বামী, বলছিলেন অনেকে আদর্শ মানুষ। ছোট্ট একটা বিরতির পর আবারও ফিরে এলাম প্রাণ মিস্টার ম্যাঙ্গো তারকালাপের আজকের আয়োজনে। প্রিয় দর্শক, আজ আমাদের সঙ্গে রয়েছেন গত 3 দশক বাংলা এবং বাংলাদেশের চলচ্চিত্রে অপ্রতিদ্বন্দ্বী অভিনেতা, বাংলাদেশের সকল চলচ্চিত্র প্রেমী দর্শকের কাছে অতি পরিচিত প্রিয় মুখ অভিনেতা মিশা সওদাগর ভাইয়া। জানি আপনারাও আছেন আমাদের সাথে, কুইজও আছে, জানিয়ে দিচ্ছি। আমাদের গতকালকে কুইজের সঠিক উত্তরটি হচ্ছে অভিনেতা নাট্যজন খায়রুল আলম সবুজ আরটিভিতে চলমান ধারাবাহিক নাটক নোয়াশালে বরিশালের ভাষায় অভিনয় করেছেন। এবং আমাদের আজকের কুইজটি হচ্ছে অভিনেতা মিশা সওদাগর 2012 সালে কোন চলচ্চিত্রে অভিনয়ের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন? দুটি অপশন দেওয়া আছে, এ বস নাম্বার 1, বি আকাশ কত দূরে। কুইজের সঠিক উত্তর পাঠাতে আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন TALA, অর্থাৎ TALAP স্পেস আপনার নাম স্পেস আপনার সঠিক উত্তরটি লিখে পাঠিয়ে দিন 4141 এই নম্বরে। এখন আমরা দেখে নিব কে হয়েছেন গতকালকের ভাগ্যবান বিজয়ী। এবং একজন বিজয়ীকে আমরা নির্বাচিত করেছি কম্পিউটার র্যান্ডম সিলেকশনের মাধ্যমে। সর্বোচ্চ SMS ধারীদের মধ্যে থেকে আছেন। আমরা নামটি শুনবো, সেই সাথে শেষের 6টি ডিজিট জানিয়ে দিতে হবে। শফিক, শেষের 6টি ডিজিট। শেষের 6টি? জি, 6টি দেয়া আছে। 474699। শফিক, অভিনন্দন আপনাকে, এবং আপনার মোবাইলে পৌঁছে যাবে আকর্ষণীয় অঙ্কের রিচার্জ। এবং ভাইয়া তো একদম শিওর করার জন্য দেখিয়েই দিল। ঠিক আছে, মেক ইট ক্লোজ। একদম একদম ঠিক আছে, সবাই দেখে নিয়েছে, লাইভেই দেখে নিয়েছে। থ্যাংক ইউ সো মাচ। আই থিঙ্ক শফিক অনেক খুশি হবে আজকে মিশা ভাইয়ের নামটি বলেছে, তার সারা দিনটি ভালো যাবে। এবং যেটি বলছিলাম, জাতীয় চলচ্চিত্র পুরস্কার, এটা একটা শিল্পীর আমার মনে হয় স্বপ্নের একটা জায়গা থাকে, যে প্রাপ্তিটা আপনার জীবনে, অর্জনটা আপনার জীবনে হয়ে গেছে। কেমন লাগে সেই অনুভূতির জায়গাটা? মানে আসলে এটা হ্যাঁ, তবে এটা মিশ্র প্রতিক্রিয়া চলে আসে। সেটা হচ্ছে যে মানে এইরকম একটা ব্যাপার, মানে অনেকে আমার মতো মানে অনেকেই করবে, যে ছবিতে ভেবেছিলাম যে পাবো সেই ছবিতে হয়তো বা পাইনি, তবে যে ছবিতে ভাবছি যে না পেতেও পারি ওর ছবিতে পেয়ে গেলাম। তো এরকম একটা মিশ্র প্রতিক্রিয়া। কিন্তু মানুষের অবশ্যই একটা শিল্পীর জীবনে অবশ্যই এরকম একটা চিন্তা থাকে যে আমি একটা জাতীয় স্বীকৃতি পাই। আর এটা আমার জন্য, আমার জেনারেশনের জন্য, আমার পূর্ববর্তী জেনারেশন, আমার পরবর্তী জেনারেশনের জন্য, আমার যাতে বলতে পারে আমার ছেলেরা যে আমার বাবা কিন্তু যে কাজটা করেছে সেটার জাতির শ্রেষ্ঠ সন্তানকে জাতীয় পুরস্কার দেওয়া হয়। অন্তত ওই কাজে আমার বাবা জাতির শ্রেষ্ঠ সন্তান হিসেবে আখ্যায়িত বা সে প্রমাণ করেছে। তো বা আমার ছেলেরা বলবে, আমার থার্ড জেনারেশন বলবে। এই জন্য এটা একটা এর চেয়ে সম্মানের আর তো শিল্পীদের আমাদের মানে চলচ্চিত্র শিল্পীদের এর চেয়ে বড় কোনো সম্মান নেই। আমি মনে করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে অনেক ধন্যবাদ। আর সব অনুভূতি তো শব্দে লেখাও যায় না, প্রকাশও করা যায় না, অনুভূতি আসলে বলেও প্রকাশ করা যায় না। এবং বিরতির আগে কিন্তু বলছিলাম যে আরো কিছু প্রিয় মানুষ আছেন
এখন দেখাতে চাই কি বলেছেন তার আপনাকে নিয়ে। তার আগে অনেকক্ষণ ধরে লাইনে একজন আছেন, ফোনটি কি নিয়ে নিব আমরা? অবশ্যই। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি মিশার সাথে কথা বলতে চাই। অবশ্যই কথা বলবেন, নাম বলে কথা বলুন। মিশা ভাই, আমার নাম আসরুল হক মিনু। মিনু ভাই, আসসালামু আলাইকুম মিনু ভাই। ওয়ালাইকুম আসসালাম। আপনি কেমন আছেন? আপনাকে খুব ভালো লাগছে ভাই। মিনু ভাই, আপনি আমাকে আদর করেন তো, আমি জানি আমাকে আদর করেন, আর অনেক অনেক বেশি ভালোবাসেন, এই জন্য ভালো লাগতেছে। আবার একটু একটু মানে বয়স অনুযায়ী একটু চক্রবক্রে গেঞ্জি পড়েছি। না চক্রবক্রি দরকার আছে, এটা দরকার আছে, বয়স বাড়লেও দরকার আছে, এটা কোনো কথা না। মিশা অত্যন্ত একজন ভালো অভিনেতা আমাদের এই মিডিয়ার দেশি মানে ছবির জগতে। হ্যাঁ, ও যা করে গেছে, ও একটা মানে হয়তো দেখা যাবে যে এক সময় যে অসাধারণ একজন মানুষ হিসেবে সে পরিচিতি হয়ে থাকবে, কিন্তু সিনেমাতে যে চরিত্রগুলি করুক, কিন্তু মিশার একটা চরিত্র আছে, অসাধারণ একটি মানুষ, সে অসাধারণ একটি ভালো মানুষ। সে চরিত্র অনুযায়ী তাকে চেনা যাবে না, কিন্তু মিশাকে চেনা যাবে তার সাথে কথা বললে। এটা আমরা সবসময় ভালো লাগে। মিশা, অনেক ধন্যবাদ মিনু ভাই, আপনি খুব ভালো মানুষ জানি। খুব ভালো থাকবেন, শুভকামনা থাকলো। সবার মুখে কিন্তু একটি কথাই আসলে শুনছি ঘুরে ফিরে, যে চমৎকার মনের একজন মানুষ, যেটা শিল্পী মনটা আসলে সুন্দর হওয়া খুব দরকার। এবং চলে যাই একটু দেখাতে, অনেকক্ষণ ধরে অপেক্ষায় আছে, দেখি। মিশা সওদাগর আমার দানব ছবির মাধ্যমে পূর্ণাঙ্গ খলনায়ক হিসাবে চলচ্চিত্রে তার আবির্ভাব। সেই থেকে আমি এ পর্যন্ত 26টি ছবি পরিচালনা করেছি, তার মধ্যে 25টি ছবিতেই মিশা খলনায়কের ভূমিকায় আমার ছবিতে অ্যাক্টিং করেছে। মিশা আনডাউটলি এই বাংলা চলচ্চিত্রে একজন শক্তিমান অভিনেতা। তার অভিনয় দক্ষতা, তার আন্তরিকতা এবং চরিত্রের প্রতি তার একাগ্রতা নিঃসন্দেহে মানে বলতে গেলে খুবই আন্তরিক। সে সবসময় চেষ্টা করে তার চরিত্রটি সুন্দরভাবে ফুটিয়ে তোলার জন্য। মিশা সওদাগর আমার শ্রদ্ধেয় বড় ভাই, তার মধ্যে হচ্ছে উনি অসাধারণ একজন ভালো মনের মানুষ। আর আমার ক্যারিয়ারের বেস্ট ছবি তার সাথে সুপার ডুপার হিট আছে, এবং তার সর্বাত্মক সহযোগিতা আমি সবসময় পেয়েছি। আমি তার প্রতি সারা জীবন কৃতজ্ঞ তার সহযোগিতার জন্য। অন্তরের ভিতর থেকে তার প্রতি শ্রদ্ধা, অকৃত্রিম ভালোবাসা। আসলে মিশা ভাই সম্পর্কে বলে শেষ করা যাবে না। মিশা ভাই এমন একজন অভিনেতা যে চলচ্চিত্রে তার জায়গাটায় গত 15 বছর ধরে সে অপ্রতিদ্বন্দ্বী। সে একজন ভালো অভিনেতা, ভালো মানুষ। আমার পরিচালিত কমপক্ষে 25-26টি ছবিতে সে অভিনয় করেছে। আমি যতটুকু পরিচালক হিসেবে পেয়েছি তাকে, সে একজন ভালো শিল্পী, ভালো মানুষ। মিশা ভাইয়ের অভিনয়ের ব্যাপারে বলার আমার দুঃসাহস হয়নি এখনো, তবে তার ব্যক্তিগত কিছু কথা বলবো। আমি আর মিশা ভাই এই বছর আমরা একসাথে কাজ করে আসলাম। তো ওনার জনপ্রিয়তার পাশাপাশি সৌদি আরবে যেটা হয়েছে যে যেমন RTVতে আমার একটা বড় সিরিয়াল ছিল বয়রা পরিবার, ওইটার সুবাদে উনিও দেখেছে আমার জনপ্রিয়তা কী এবং আমিও দেখেছি তার জনপ্রিয়তা কী। তো দুজনকে মানুষ খুব গ্রহণ করেছে। এবং মিশা ভাই বলতেছিল যে আমি এতদিন ফিল্মে কাজ করছি, হাসান তুই বয়রা পরিবার RTVর সেরা সিরিয়াল, খুব ভালো লাগতেছিল আর কি। তো ওখানে আমার কিচ্ছু বলার নেই। মিশা একজন ভালো মানুষ, গুণী মানুষ, ব্যক্তিগত জীবনে সুখী মানুষ। আপনারা তার জন্য দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন। এবং কিছু সময় যেমনটি বলছিলাম যে সত্যি আসে যে কোনোভাবে কোনো অনুভূতিতে বোঝানো যায় না, ব্যাখ্যা করা যায় না। এবং আমরা সবসময় চাইবো যে এই মানুষগুলোর ভালোবাসার সহ একদম সাধারণ মানুষ যাদের জন্য আসলে কাজ করে যাচ্ছেন প্রতিনিয়ত, সেই মানুষের ভালোবাসা ভরপুর থাকবেন। আপনি কি বলার আছে আসলে ভালোবাসার এই মানুষগুলোকে নিয়ে, কি বলার আছে যদি অনুভূতির কথা একটু জানতে চাই? মানে আসলে মানে সর্বপ্রথমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে অসংখ্য ধন্যবাদ, যিনি আমাকে তৈরি করেছেন একটা ছোট্ট দেশে, একটা ছোট্ট সংস্কৃতির ধারক বাহক হচ্ছে চলচ্চিত্র। আমাকে একজন ছোট সময়ের মধ্যে আমাকে এখানে এমন জায়গায় নিয়ে এসেছেন উনি,
দর্শক, আপনারা সবাই আমাকে মানুষ এভাবে ভালোবাসে আমি আসলে ঠিক বুঝে উঠতে পারি না। এত বেশি ভালোবাসে, এই অকৃত্রিম ভালোবাসা আসলে এই জন্য মনে হয় আল্লাহরই অসংখ্য মেহেরবানি। এবং আমি আসলে সবসময় একটা জিনিস চাই যে আমার প্রস্থানটা হোক একজন ভালো মানুষ হিসেবে, কারণ আমরা অভিনেতা পরে হয়েছি, আমরা মুসলমান, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ পরে হয়েছি, আমরা প্রথমে আসছি আল্লাহর একজন মানুষ হিসেবে। এই মানুষ হিসেবে আমি প্রস্থানটা চাই আর কি। তো সবাই যেভাবে বলতেছে আমি ট্রাই করি, ভালো মানুষ হওয়ার কঠিন ব্যাপার, ভালো মানুষ সাধারণত আমি চেষ্টা করি। এবং আমার সবার এই অনুষ্ঠানের মাধ্যমে সবাইকে বলতে চাই যে সবাই অন্তত ভালো মানুষ হবেন, তাহলে ইনশাআল্লাহ অনেক সমস্যার সমাধান হয়ে যাবে। এবং আমরাও চাই আপনার সঙ্গে সঙ্গে একই কথা, আপনি দীর্ঘজীবী হন, সুস্থ থাকুন এবং আপনার জীবনে আরও সফলতা আসুক। এবং আপনার যে দুটি সন্তান দেখলাম তাদের জন্য এবং গোটা পরিবারটার জন্য শুভকামনা থাকলো। ভালো থাকবেন সব সময়। বিদায় নিতে হচ্ছে। অবশ্যই থ্যাংক ইউ আপনাদের এত একটা ছোটোর মধ্যে এত একটা সুন্দর অনুষ্ঠান করার জন্য আমি ধন্যবাদ। এবং আমার মনে হয় আমার হৃদয় টাচ করার মতো এই অনুষ্ঠানটা মনে হয় ইটস ওয়েল ইনাফ। আমি যখন থাকবো না আমার মনে হয় অনুষ্ঠানটাই মনে হয় প্রচার হওয়া উচিত। আমি কৃতজ্ঞ আপনাদের সবার কাছে। আমি স্পেশালি মিস্টার ম্যাঙ্গো তারকালাপের যারা আয়োজক তাদের কাছে আমি কৃতজ্ঞ। ধন্যবাদ। প্রিয় দর্শক, শেষ করতে হচ্ছে আমাদের আজকের আয়োজন। এবং এটাই কিন্তু ভালোবাসা, এবং এই ভালোবাসা নিয়েই চিরকাল যেন আমাদের প্রিয় মানুষগুলো আমাদের মাঝেই বেঁচে থাকে সে প্রত্যাশা করছি। আপনারা সবাই ভালো থাকবেন। কাল আবারও দেখা হবে সেই প্রত্যাশা আজকে বাড়ি ফিরছি। আল্লাহ হাফেজ।